কিচেন ক্যাবিনেট এই বিষয়টি বারবার আলোচনায় আসছে। সম্প্রতি আবারও আমরা দেখলাম যে আমি আলোচনায় যাবার আগে সেই কিছু বক্তব্য উল্লেখ করতে চাই কিচেন ক্যাবিনেট সম্পর্কে। সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেখান থেকেই আসতো। তারা প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠকে বসতেন। এদের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মতামত নেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সংসদ নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন একটা পলিটিক্যাল ব্লেম গেম চলছে। রাজ্জাকি ভাই, চুক্তি নিয়ে অনেক কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আসলে চুক্তি নিয়ে কথা চলছে, কে জানে কে জানে না এই বিষয় নিয়ে। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। ধরেন আপনি 21 টিভিতে চাকরি করেন, জি, ভাই একটা ক্লিনিকে চাকরি করে, আমি ধরে নিলাম। আমি লয়ার, আইন অঙ্গনের, মানে সুপ্রিম কোর্ট বারে যাই কাজ করি। তো এই 21 টিভির অনেক জায়গায় তার অ্যাক্সেস নাই, আপনার অ্যাক্সেস নাই। কিন্তু হইতেছে কি, এটা 21 টিভিতে চাকরি করে জানবেন না, এটা কি গ্রহণযোগ্য? আপনি ওখানে উপস্থিত না থাকতে পারেন, কিন্তু হচ্ছে কি এটা আপনি জানবেন না। বাইরে বসে আমরা যেমন এখানে বসে টকশো করি, আমরা অনেকে অনেক ধরনের আলাপ করি রাষ্ট্রীয় এইসব বিষয়, কিসের উপরে? আলামতের উপরে। একটা ধোঁয়াশা কাজ করে। না না, জানি ধরেন প্রধানমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, পররাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, তার সাথে আমরা একটা মিলেও কিন্তু একটা জিনিস পাই। এখন আমরা তিনজনের 3টা জিনিস পাই, এর কোনো একটা সত্য হবে। অর্থাৎ আর যারা ভিতরে থাইকে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতেছে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতে, কিচেন ক্যাবিনেট বলতে তো আমি আর ওখানে অ্যাক্সেসটা নাই যেখানে, আমি একেবারে কিছুই জানবো না, আমার কাছে গ্রহণযোগ্য না। 1, 2, আপনার বক্তব্যে মনে হইতেছে এটা একটা বিশাল বাংলাদেশ বিরোধী চুক্তি হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, যদি এটা সত্য হয়ে থাকে, আপনি 3বার অ্যাটেম্প নিচ্ছেন মানে কি? আপনি পদত্যাগ করলে আটকে রাখে কে? আমি যাব না, আপনাকে আটকে রাখে কে রে ভাই? কতগুলো কোথাও তো যৌক্তিক হইতে হবে। আমি থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? আমি এই পদে থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? কেউ তো পদ ছাড়েননি আপনাদের। যেমন ধরেন 3জন উপদেষ্টা নিয়ে বিএনপি ক্ষমতাসীন দল, ক্ষমতাধর দল, তখন ক্ষমতাধর, নির্বাচন হয় নাই। আপনি আসিফ মাহমুদরে পদত্যাগ করতে বলছেন, তারপরে ওর নাম কি, মাহফুজ আলমরে পদত্যাগ করতে বলছেন, খলিল রহমানরে পদত্যাগ করতে বলছেন। অত বড় ক্ষমতাধর দল বাইরে আপনারা কি কেউ পদত্যাগ করছেন? কারণ আপনারা জানেন রাষ্ট্রযন্ত্র সবচেয়ে ক্ষমতাধর, না হলে কিছু হবে না। ওয়েল প্রোটেকশন এটা চার্মিং, কিন্তু এই খোরা যুক্তি দিবেন না যে আমি 3বার অ্যাটেম্প নিছি, আপনি এখন শিফট করতেছেন কেন কথাগুলো? 2 নম্বর আসেন, আপনার এনসিপি বলতেছে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানে না। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো না। জামায়াত ইসলামী বলেছে যে তারা বলি, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারবো না যিনি জানেন কি জানেন না। তাদেরও না জানার কথা না, যারা অন্তত ক্যাবিনেটের মধ্যে ছিলেন, অ্যাক্সেস না থাকতে পারে। আবার জামাত দায় সারা করছে, জামাতও বলছে যে তারা জানে না। হ্যাঁ, আপনি ক্ষমতাধর দল হিসেবে যদি ধরেন, আমার কাছে মনে হয় জামাত এনসিপিতে আলোচনার কোনো সাবজেক্ট ছিল না এটা। বিকজ নির্বাচনের পর ক্ষমতায় আসবে কারা, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল। আপনার অবস্থানগতভাবেই, আমি বলছি না এই নির্বাচনটা কেমন হয়েছে ওই আলোচনা আমরা এখন যাচ্ছি না, কিন্তু নর্মাল কোর্সেই মনে হয় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং কাউকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, সম্মতি নিতে হয়, অন্যতম দল ছিল সেটা পরিষ্কার করছেন পররাষ্ট্রমন্ত্রী, আজকের পররাষ্ট্রমন্ত্রী। জামাত যাই বলুক, যে বলছে আমরা জানতাম না, ফাইন, কিন্তু বিএনপি দল হিসাবেও এটাকে প্রত্যাখ্যান করে নাই, আর ক্ষমতা আসার পর সরকারে এসেও কোনো ওপিনিয়ন দেননি। উপরন্ত প্রথম আলো পত্রিকায় লিখছে যে ভারতের এই আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তিটা হয়েছে, বাণিজ্য চুক্তি, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এই কথাটাও বলা হয়েছে। তাহলে মঙ্গলজনক যদি আপনি এখন যদি বলেন, আপনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, উনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, কিন্তু প্রথম আলো পত্রিকা একটা অথরিটি বাংলাদেশে, মেনি ইস্যুজে, অনেক ইস্যুতেই তার অথরিটি।
আবার আরেকজনে লিখতেছে প্রথম আলো সম্পর্কে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার উপরে যে নির্যাতন করছে তার অন্যতম হিরো প্রথম আলোর এই এবং ডেইলি স্টার নিয়ে, মানে এইটা জিনিসটা চলতেছে। কিন্তু আমেরিকার চুক্তিটা সম্পর্কে প্রথম আলো লিখতেছে দেশের জন্য ভালো, খলিল সাহেবরা এই চুক্তি করলো 9 তারিখে, তার সাথে আবার বিএনপি বলতেছে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি, আবার গণভোটের নামে যাতে নির্বাচন বানচাল না হয় তাই আমরা স্বাক্ষর করেছি। তাহলে এটা খুব পরিষ্কার মনে হয় যে ওই চুক্তির জন্য যদি রাজি না হই তাহলে নির্বাচন যদি পিছিয়ে যেতে পারে, সেটা হইলে হইতে পারে। কিন্তু বলবেন তো, আপনি জুলাই সনদ সম্পর্কে বলতেছেন যাতে বাহানা না হয় তাই স্বাক্ষর করছেন, গণভোট সম্পর্কে বলতেছেন নির্বাচন না দিতে পারে সেজন্য আমরা রাজি হয়েছি, চুক্তিটা সম্পর্কে এটাও তো বলতে পারেন, কিন্তু বলছেন না কেন? নাম্বার 2, আপনার এই চুক্তি সম্পর্কে কিছুদিন আগে একটা পরিষ্কার বক্তব্য রাখছে একজন উপদেষ্টা মহিলা, নামটা আমি এই মুহূর্তে আমার মনে নাই। উনি বলছেন এটার ভিতরে 60 ডেজ নোটিশ দিয়ে এটাকে বাতিল করার ক্লজ আছে, রিভিউ করার ক্লজ আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলা ইস্যু আছে। আপনি এত বড় সিরিয়াস একটা চুক্তি গোপন রাখা হইল, এখন তো অনলাইনে আছে। আপনার তো এই যে একটা অধিবেশন চলে গেল, সেখানেও তো একটা আলোচনার বিষয় থাকা উচিত ছিল, এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। তাহলে প্রশ্ন তো ওইখানেই আসে, হোয়াই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অ্যাবসোলুটলি কিপিং সাইলেন্ট অন দিস ইস্যু? না দলীয়ভাবে বলছেন, না সরকার হিসাবে বলছেন, তারা কিন্তু কিছুই বলছেন না। তাদের এই ভার্সনটা খুব জরুরি এবং সেখানে খুব জোরালোভাবে আপনি শুধু শিফট করবেন। আমি মনে করি এই চুক্তি, আমি আবারও বলছি, আমি সাধারণ লোক হিসেবে বললে একরকম, আর আমি যেভাবে আলোচনা পাই তাতে ধরে নিলাম এই চুক্তিটা খারাপ চুক্তি, দেশের জন্য খারাপ হইল। দেশের জন্য যদি খারাপ হয়ে থাকে তাহলে সেদিন যারা দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতাধর দল ছিলেন, তারা কি নির্বাচনের জন্য করে থাকলে? সবচেয়ে বেশি তো নির্বাচনের নামে আপনারা এই চুক্তিটা করে ক্ষতিগ্রস্ত করছেন দেশটাকে। তার মানে আপনার কাছে দেশের চেয়ে কি এই চুক্তিটা বড় ছিল? আপনারা কেন বললেন না নির্বাচন যে খুশি সে করবে, আপনারা মেহেরবানি করে চলে যান, আমরা এই চুক্তি করতে রাজি না? সেটাও তো বলছেন না। তাহলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের চেয়ে ক্ষমতা বড়, রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। আমরা সেই জায়গাটা আসতেছি। ভেরি পেইনফুল, ভেরি পেইনফুল। আপনি তো দেশটা নিয়ে ভাই তামাশা করতে পারেন না। পরিষ্কার করেন জাতির কাছে। আপনি হয়তো জাতিকে অনেক কিছু বুঝাইতে পারেন, যে ওই যে বাহানা যাতে হয়, অনেক কিছু বুঝাইছেন আমাদেরকে। এবং পুরা অধিবেশনটার ভিতরে আমরা শুনলাম মুক্তিযুদ্ধ, তারপরে কি মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ বিরোধী, গুপ্ত সুপ্ত, সেই আলাপ করতে করতে বাজারে একটা শব্দ চলে আসছে, ভুয়া ভুয়া। আপনি একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 3 মাসের মাথায় যদি আপনি একজন হত্যার নিহত হয়েছে একটা মেয়ে রামিসার বাসায় গিয়ে যদি এই বক্তব্য আমাদের শুনতে হয়, অ্যাবসোলুটলি পেইনফুল ভাই। আপনি আরও 4 বছর 9 মাস থাকবেন ক্ষমতায়, ক্লিয়ার করেন। দেশ কিন্তু দেশ, এটা তামাশার জায়গা না। আপনারা যদি মনে করে থাকেন যে না নির্বাচন একটা হলেই ঠিক হয়ে যাবে, দেশের জনগণের যা খুশি তাই বুঝাইতে পারবেন, চুক্তি যাদের সাথে হয়েছে তাদেরকে কিন্তু এইটা বুঝাইতে পারবেন না যে ভাই নির্বাচনের জন্য নির্বাচন হইতো না যদি এই চুক্তি না করতাম, সেটাও বলেন না। দেখি, নট সো ইজি, লট অফ চ্যালেঞ্জ ইজ কামিং ফর ইউ পিপল। জি।